আপনি জানেন যে আপনি নিজে নিরাপদে বাইরে বসে আছেন, আর আপনার কোটি কোটি নেতা কর্মী দেশে বসে আছে। আপনি এখন বিএনপি আপনার শত্রু, জামাতও আপনার শত্রু, এনসিপি আপনার শত্রু, এখন সেনাবাহিনীটিরও শত্রু বানায় বসে থাকেন। সেনাবাহিনীর যে প্রধান, সেনাবাহিনীতে তো শুধু জামাত মনা বা বিএনপি মনা লোক নেই, সেনাবাহিনীতে মানুষের সকল বিশ্বাসের মানুষ আছে বলে বিশ্বাস করি। তো সেখানে যখন আপনি তাদের সেনাপ্রধানকে একেবারে অনলাইনে এসে মির্জাফর বলবেন, তখন তারা কি বসে বসে কি আঙুল চুষবে? এগুলো কি কোনো পরিপক্কতার পরিচয় হলো? যে হেলিকপ্টারে গণভবনের নিকট সংলগ্ন জায়গা থেকে নিয়ে তাকে পুরানো বিমানবন্দরে নিয়ে যাওয়া হলো, আপনি কি মনে করেন একটা হেলিকপ্টার লুকিয়ে রাখার মতো কোনো জিনিস? সত্যি আপনি বিশ্বাস করেন যে সেনাবাহিনী জানতো, সেনাবাহিনী প্রধান জানতো না যে শেখ হাসিনা দেশ ছেড়ে যাচ্ছেন? তাহলে উনি যদি দেশ ছাড়তে না দিত, তখন আপনি কত নাম্বার মির্জাফর বলতেন ওনাকে? আমি খুব বেশি কথা, আপনি আমার বুঝতে পারছেন আমার ইঙ্গিতটা আমি কি বলছি? এতগুলো লোক যে ক্যান্টনমেন্টে আশ্রয় নিল, আপনার তালিকা পেয়েছেন না 600 কতজন? হ্যাঁ, তারা বেঁচে আছে কিভাবে? উনি ওদের কাছে কিভাবে বেঁচে আছে? যদি ম্যাজিস্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত সেনাবাহিনী ইচ্ছা থাকতো ওনাকে খুঁজে বের করার, ওনার ক্ষমতা ছিল নাকি পালায় কলকাতা ইন্ডিয়া ঢুকার? এসএসএফ নেত্রীকে বাঁচিয়েছে, পিজিআর নেত্রীকে বাঁচিয়েছে। এসএসএফ কিসের সদস্য? এসএসএফ সেনাবাহিনীর সদস্য। এসএসএফ মূলত নৌবাহিনী বিমান বাহিনী থেকে আসে। পিজিআর প্রেসিডেন্ট কার্যালয় পুরাটাই হচ্ছে সেনাবাহিনীর সদস্য। তাহলে আপনি সেই বাহিনীর প্রধানকে আপনি ওপেনলি এইসব কিসের জন্য আপনি এগুলা বলবেন? আপনি ফোন করেন না সেনাপ্রধানকে, আপনার এত ক্ষমতা থাকলে আপনি ফোন করে সেনাপ্রধানকে বলেন যে তুমি আমাদের সাথে কেন বিশ্বাসঘাতকতা করবে, বোঝাপড়া করেন। আপনি তার সাথে গোপনে একটা রাজনৈতিক ফ্ল্যাগ মিটিং করেন না। যদি একটা ক্ষমতা থাকে, আপনি এখানে শরীর এলায় দিয়া আপনি একটা একটা ওয়েব ক্যাম লাগাই দিয়ে আপনি বাংলাদেশের সেনাপ্রধানকে আপনি মির্জাফর ডাকতেছেন, মানে কোন ইকুয়েশনে? ইকুয়েশনটা কি আপনার? আপনি কি জানেন আপনি কি করতে চান? আপনার কর্ম পরিকল্পনা কি বলেন আমাদেরকে, আমাদের জানার অধিকার আছে। এখন প্রবলেম হচ্ছে এই কথা বললে আপনাকে আবার ওই যে আগের মতো বলবে যে রাশেক রহমান এই কারণে। আমি তার সরকারের পক্ষে কথা বলি, সরকারের বিপক্ষে কথা বলি, কিন্তু এই লোকের ধারণা ওই লোকের বিরুদ্ধে কথা বলা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা। আপনি যদি আপনার রাজনৈতিক অভিজ্ঞতা বা বাস্তবতা সেটি বিবেচনা যদি আমি প্রশ্নটা হচ্ছে এটা যে কি মনে হয় সামনে নির্বাচন যেই বাস্তবতা ইতিমধ্যে তৈরি হয়েছে বা আপনারা আছেন, তাহলে সামনে নির্বাচন যেতে পারবেন? আপনি নির্বাচন করবেন, সেনাবাহিনীর প্রধানকে ভালো করে মির্জাফর ডাকতে ডাকতে নির্বাচন করতে যাই, নির্বাচনে নিয়ে বাইর করে দিবে আপনার। ফাইজলামি করা যাবে কোনো কথা নাকি এসব? হ্যাঁ, আপনি পুলিশ বাহিনী 15 বছর ধরে চালাইছেন, বুঝলাম, ঠিক আছে, পুলিশ পারে নাই, কেন পারে নাই সেগুলো দেখেন। আপনি এখন পুলিশকে গালিগালাজ করতেছেন, what the hell are you talking about? আপনি আপনি এটা কেন করবেন? ঠিক আছে, আপনার মনে থাকুক না, আপনি মনে রাখেন কে ভালো কে খারাপ, ঠিক আছে, তার সাথে বোঝাপড়া করবেন কি করবেন না সেটা দেখা যাবে। আদৌ করতে পারবেন কিনা সেটাও তো দেখার বিষয় আছে। লাফালাফি করলে তো হবে না। কিন্তু আপনি এইভাবে ওপেনলি কথা বইলা আপনি নিজে নিরাপদে কি ওই যে চুলের প্রতিস্থাপন করতেছেন কলকাতায় আওয়ামী লীগের এমপি, মাথায় চুল নাই, সময় আছে তো, জিম করতেছে, পিলেট করতেছে, আমরাও করতেছি, আমরা ভালো, আমরা তো নিরাপদে আছি। আর এখানে আমরা এমন সব বক্তব্য দিচ্ছি যে আমার দেশের নেতা কর্মী পাশার চামড়া উঠাই ফেলতেছে। এটা কোন মানে আছে বলে? সেনাপ্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, এখন কোন কনসিডারেশন উনি সেনাপ্রধান হয়েছেন ওই ফাইল তো আমি পাই নাই, আর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমার নাই। এটা নেত্রীর একক সিদ্ধান্ত, এটা দ্বৈত সিদ্ধান্ত না। উনি তাকে সেনাপ্রধান করেছে, আচ্ছা ভালো। এখন আমি যদি ধরে নেই তিনি বেইমানি করেছেন, আপনার আমার ভাষা তো বেইমানি হবে। দুই পাড়া প্রতিবেশী, দুই ভাই বোন, হ্যাঁ, দুই আত্মীয়, তারা যখন ঝগড়া বিবাদ করবে তখন তো শুধু বেইমান কেন, আরো অশ্রাব্য ভাষায় অনেক গালিগালাজ তো দিবে। এটাই তো বাস্তবতা। একজন রাজনীতিবিদের মুখে এইসব মির্জাফর বেইমান এগুলা কি আসলে সাজা পায়? তার থেকে বড় কথা, আপনি জানেন যে আপনি নিজে নিরাপদে বাইরে বসে আছেন, আর আপনার কোটি কোটি নেতা কর্মী দেশে বসে আছে। আপনি এখন বিএনপি আপনার শত্রু, জামাতও আপনার শত্রু, এনসিপি আপনার শত্রু, এখন সেনাবাহিনীটিরও শত্রু বানায় বসে থাকেন। সেনাবাহিনীর যে প্রধান, সেনাবাহিনীতে তো শুধু জামাত মনা বা বিএনপি মনা লোক নেই, সেনাবাহিনীতে মানুষের সকল বিশ্বাসের মানুষ আছে বলে বিশ্বাস করি। তো সেখানে যখন আপনি তাদের সেনাপ্রধানকে একেবারে অনলাইনে এসে মির্জাফর বলবেন, তখন তারা কি বসে বসে কি আঙুল চুষবে? এগুলো কি কোনো পরিপক্কতার পরিচয় হলো? আর এখন থেকে সেনাবাহিনীকে সবাই বলছে, এদিকে একদল বলছে ঘিরু নাই সেনাবাহিনীর, এরকমও বলছে। বলুক, সেটা আমি কি বলছি সেটা আপনি যদি সিমলেস ভাবে শুনেন, আপনি আমার চিন্তার জায়গাটা বুঝতে পারবেন। হ্যাঁ, যেমন ধরেন আসাদুজ্জামান খান কামাল সাহেব উনি বীর মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তো তাইলে উনি যদি বীর মুক্তিযোদ্ধা, যেহেতু অনেকে তো ছোট করা যাবে না, সম্মান করা যাবে না, এবং উনি আমার সাথে খুব ভালো সুসম্পর্ক, আমি সেটাতে বলছি যে এই যে আপনি সবগুলো বক্তব্যকে আনতে হবে। এই যে বিপ্লব বড়ুয়া ধরেন দলের যে দপ্তর, সে বলছে আমরা টেরই পাইনি কি হচ্ছে বাইরে। তো আপনি যে টের পাচ্ছেন না, তাহলে আপনার হাতে এনএসআই ছিল, আপনার হাতে বিজিবি ছিল, আপনার হাতে এসবি ছিল, 100 বছরের গোয়েন্দা বৃত্তির একটি সংস্থা এসবি ছিল। তা আপনি কিছু টের পেলেন না, তো আপনি পুলিশ বিজিবি এগুলো দিয়ে কোনো ব্যবস্থা না করতে পেরে আপনি সেনাবাহিনীর কাছে গেলেন। এখন সেনাবাহিনী কোন পর্যায়ে কি করছেন সেটা তো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না। যদি সে আপনার সাথে বিট্রেও করে থাকে, সেটাকে তো আপনাকে পলিটিক্যাল ভাষাতেই বলতে হবে। এবং রিয়েলিটি ইজ অ্যাজ সাচ যে আপনি নাই, তারা আছে। সুতরাং আপনাকে যদি ব্যাক করতে হয় আপনি সশস্ত্র সংগ্রাম করবেন, যুদ্ধ করে ব্যাক করবেন, আর নাইলে সমঝোতা করে রাজনীতি করে করে ব্যাক করবেন।
এবার এই ভাষায় কথা বললে তার আপনি রাজনীতি করে ব্যাক করতে পারবেন না। তাইলে কি আপনি 1971 সালের মতো অস্ত্র কোথাও থেকে পাবেন? সেই অস্ত্র দিয়ে কি বাংলাদেশের লক্ষ কোটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ক্ষমতায়িত করবেন, রিপনাইজ করবেন, তারপরে আপনি আর্মির সাথে যুদ্ধ করে ফিরবেন? এটাই কি আপনার চিন্তা? যদি এটা আপনার চিন্তা না হয়, তাহলে এই ভাষায় কথা বলা পরিত্যাগ করতে হবে ওবায়দুল কাদের সাহেবকে। হি হ্যাজ টু স্টপ দিস। আই রিয়েলি ডোন্ট কেয়ার। অল আই কেয়ার ইজ যে পলিটিক্সটা এগিয়ে যাক। এই ভাষায় কথা বলে পলিটিক্স আগায় না। এবং দিনের শেষে বাস্তবতা হচ্ছে যে এসএসএফ নেত্রীকে বাঁচিয়েছে, পিজিআর নেত্রীকে বাঁচিয়েছে। এসএসএফ কিসের সদস্য? এসএসএফ সেনাবাহিনীর সদস্য। এসএসএফ মূলত নৌবাহিনী বিমান বাহিনী থেকে আসে। পিজিআর প্রেসিডেন্ট কার্যালয় পুরাটাই হচ্ছে সেনাবাহিনীর সদস্য। তাহলে আপনি সেই বাহিনীর প্রধানকে আপনি ওপেনলি এইসব কিসের জন্য আপনি এগুলা বলবেন? আপনি ফোন করেন না সেনাপ্রধানকে, আপনার এত ক্ষমতা থাকলে আপনি ফোন করে সেনাপ্রধানকে বলেন যে তুমি আমাদের সাথে কেন বিশ্বাসঘাতকতা করবে, বোঝাপড়া করেন। আপনি তার সাথে গোপনে একটা রাজনৈতিক ফ্ল্যাগ মিটিং করেন না। যদি একটা ক্ষমতা থাকে, আপনি এখানে শরীর এলায় দিয়া আপনি একটা একটা ওয়েব ক্যাম লাগাই দিয়ে আপনি বাংলাদেশের সেনাপ্রধানকে আপনি মির্জাফর ডাকতেছেন, মানে কোন ইকুয়েশনে? ইকুয়েশনটা কি আপনার? আপনি কি জানেন আপনি কি করতে চান? আপনার কর্মপরিকল্পনা কি বলেন আমাদেরকে, আমাদের জানার অধিকার আছে। এখন প্রবলেম হচ্ছে এই কথা বললে আপনাকে আবার ওই যে আগের মতো বলবে যে রাশেক রহমান এই কারণে। আমি তার সরকারের পক্ষে কথা বলি, আমি সরকারের বিপক্ষে কথা বলি, কিন্তু এই লোকের ধারণা ওই লোকের বিরুদ্ধে কথা বলা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা। প্রবলেমটা হচ্ছে এইটা যে আপনি যখন কাউকে কোনো ভালো বুদ্ধি দিতে যাবেন, ভালো কথা বলতে যাবেন, তখন আপনি খারাপ হয়ে যাবেন। দিস ইজ দ্য প্রবলেম। তাহলে এই বাস্তবতায় কি মনে হয় রাশিদ রহমান সম্প্রতি সলিমুল্লাহ খান, অধ্যাপক সলিমুল্লাহ খান, তিনি তার একটি বক্তব্য বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য তিনি দিয়েছেন, বেশ এর আগেও কয়েকটি বক্তব্য তিনি দিয়েছেন, যেটি আমরা শুনেছি যে তিনি সম্প্রতি যিনি বলছেন বঙ্গবন্ধুকে মিড লেভেলের মানুষের নেতা, এরকমটা বলছেন। তিনি আসলে জনগণের নেতা না, তিনি মিড লেভেলের নেতা ছিলেন। আসলে কি মানে এটি নিয়ে আপনার একটা মন্তব্য জানতে চাই। আচ্ছা দেখেন, প্রথম কথা হচ্ছে সলিমুল্লাহ খানের বক্তব্য আমি আগে যখন শুনতাম আমি বিমোহিত হয়ে যেতাম, কিন্তু ইদানিং ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে মানে মাঝে মাঝে বেশি জ্ঞানী হওয়া বোধহয় বিপদের কারণ হতে পারে। কারণ আপনি যখন অতিরিক্ত জ্ঞানী হন, তখন অনেক সত্য কথার সাথে একটা দুইটা বড় মিথ্যা কথা যদি মিলিয়ে দেন, এটা মানুষ ধরতে পারে না যেটা মিথ্যা। এবং আপনি এখন যে ইস্যুটা সামনে এনেছেন, ব্যাপারটা কিছুটা ওরকম। দেখেন, শেরে বাংলায় কে ফজলুল জনগণের নেতা, সরওয়ার দেশের জনগণের নেতা, আব্দুল হামিদ খান ভাসানী জনগণের নেতা, কিন্তু বঙ্গবন্ধু জনগণের নেতা না, মধ্যবিত্তের নেতা। তাহলে উনি বলতে চাচ্ছেন যে যাদের হাত ধরে বঙ্গবন্ধু আজকে এই জায়গায়, তারা সকলে মধ্যবিত্তের নেতা ছিলেন? আমি ওনাকে ছুড়ে দিচ্ছি, এটা গেল এক। আর দুই নাম্বার, ওনার সাথে আমার ডিবেট করার তো কোনো প্রয়োজন নাই। এই নতুন প্রজন্মের কাছে এই তথ্য প্রযুক্তির কারণে আপনি তথ্য, চিত্র, দলিল সবই তো আছে। বঙ্গবন্ধুর কোন আহ্বানে লক্ষ কোটি মানুষ আন্দোলিত হয় নাই প্রকাশ্যে? সেখানে মধ্যবিত্তর সংখ্যা কি এত বেশি কখনো হয়? এটা কি সম্ভব? 1971 সালের আগে পরাধীন যে দেশ, বিশেষত 7ই মার্চে, সেখানে কি মধ্যবিত্ত শ্রেণীকুলের সংখ্যা এত বৃহৎ ছিল যে এই বিশাল 7ই মার্চের যে ঐতিহাসিক বক্তব্য দেওয়ার যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে লক্ষ লক্ষ মানুষের সমারোহ দেখতে পারতেন? আমার বাড়ি রংপুরের মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়ন, ভাঙনি ইউনিয়ন, বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1950-এর দশকে বাসে নয়, গাড়িতে নয়, সাইকেলের প্যাডেস্টেলে বসে গিয়েছিলেন। সে জনগণের নেতা না, সে মধ্যবিত্তের নেতা। আপনি মধ্যবিত্তের নেতাকে চেনেন নাকি? সাইকেলের প্যাডেস্টেলে করে মানুষের ঘরে ঘরে যায়, রানীপুকুর নামের কোন প্রত্যন্ত ইউনিয়নে যায়, অথবা 4 নম্বর ভাগ্নি নামক কোন প্রত্যন্ত ইউনিয়নে যায়? আমার জানা নাই। এটা গেল এক। আমি যেহেতু উনি খুব তাত্ত্বিক মানুষ, আমি তাত্ত্বিক ভাবে উত্তরটা দিলাম না, প্রায়োগিক ভাবে দিলাম। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, গত পরশুদিন আমি আবার নতুন করে ওনার বক্তব্য শোনার পরে রিভাইজ করছিলাম অতীতে। জেনারেল ইয়াহিয়া খান বাংলাদেশে যখন একটি মারাত্মক ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পরে তিনি প্রেস কনফারেন্স করছিলেন, প্রেস কনফারেন্সের শেষে তিনি যখন বারবার বলছেন যে এই বিপর্যয়ের সাথে আমার কোনো দায়ভার নাই, মানে উনি তো আসলে ত্রাণ কার্যক্রম ঠিক মতো চালান নাই, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, 10 লক্ষের অধিক। তখন একজন সাংবাদিক হঠাৎ করে বলে বসলো যে আপনি কি আশঙ্কা করছেন যে অখণ্ড পাকিস্তান দ্বিখণ্ডিত হতে পারে? জিনিসটা বুঝবেন, 1970-এর যে ঘূর্ণিঝড় আর 1971-এর স্বাধীনতা যুদ্ধ, কত বড় সময়ের ফারাক। সেই সময় তার সামনে দুর্দান্ত প্রতাপশালী স্বৈরাচার জেনারেল ইয়াহিয়া খানের সামনে একজন সাংবাদিক পাকিস্তানের অখণ্ডতা ভেঙে যেতে পারে এই সম্ভাবনা তুলে প্রশ্ন করছেন, এবং তিনি উত্তরটা দিচ্ছেন যে না, আমি এটা বিশ্বাস করি না, কারণ বাঙালিরাই তো সংখ্যাগরিষ্ঠ, তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে কেন সংখ্যা লঘিষ্ঠর সাথে সংঘাত করে পাকিস্তানকে ভাঙবে? তার মানে যাহা রটে তাহা কিছুটা বটে। অনেক আগে থেকেই বাংলাদেশ হবে, পাকিস্তান থাকবে না। এটা বড় নেতা যারা ছিলেন, যাদেরকে বলা হয় অ্যাবভ দ্য রেডার অর ইন ফ্রন্ট অফ দ্য রেডার, দোজ হু আর নট আন্ডার দ্য রেডার, তাদের সকলের কাছেই পরিষ্কার ছিল। শুধু সলিমুল্লাহ খান সাহেব বুঝতে পারতেছিলেন না যে বাংলাদেশের মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আলাদা হওয়ার তীব্র ইচ্ছাটা বিরাজমান ছিল। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আসলে ঠিক বিচ্ছিন্নতাবাদী নন, তিনি একজন প্রক্রিয়া পদ্ধতিগত রাজনীতিবিদ, যিনি জনগণের কাছেও যেতে চান, আবার একই সাথে বিচ্ছিন্নতাবাদী হিসেবে উপস্থিত হতে চান না। সেই জায়গা থেকে 7ই মার্চের বক্তব্য এবং সেই পর্যায়ক্রমে যে চলে আসা,
এটাই তার জন্য সবচেয়ে বড় উত্তর। এবং তার থেকে বড় উত্তর হচ্ছে, আমি সলিমুল্লাহ খান সাহেবকে একটাই অনুরোধ করবো, আপনার অবসর সময় নিশ্চয়ই আপনি পড়েছেন, আপনি জ্ঞানী মানুষ, আমি বেয়াদবি ক্ষমা করবেন, আপনি আবার যুদ্ধ চলাকালীন সময় জেনারেল ইয়াহিয়া খানের বক্তব্যগুলো শুনবেন। ওখানে উনি মেজর জেনারেল জিয়া রহমানের নাম একবারও বলেন নাই, আব্দুল হামিদ খান ভাসানী তার নামও একবারও বলেন নাই, অথবা অন্য কোনো নেতার নাম বলেন নাই। একটা নামই বারবার বলছেন, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, এবং একটা দলের নামই বলছেন আওয়ামী লীগ, আওয়ামী লীগ। ঠিক একইভাবে আবার 1971 সালে জুলফিকার আলী ভুট্টো, হ্যাঁ, তার বক্তব্যগুলো তো ওই শেখ মুজিবুর রহমান, ওই আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো নাম আপনি খুঁজে পাবেন না। তাহলে যদি বঙ্গবন্ধু যদি বাংলাদেশের স্বাধীনতার অন্যতম একজন, আমি বলবো মহানায়ক যদি না হন, তিনি যদি তার নামই যদি যুদ্ধ সংগঠিত না হয়, তাহলে তার নাম তারা কেন বলছেন? তারা কি আমাদের আত্মীয়? তারা কি আমাদের আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী? নিশ্চয়ই না। নট অনলি দ্যাট, আপনি জেনারেল নিয়াজি থেকে শুরু করে টিক্কা খান থেকে শুরু করে প্রত্যেকের যে রেডিও ব্রডকাস্ট যেগুলো হয়েছিল, প্রত্যেকটা ট্রান্সক্রিপ্ট শুনবেন, ওই আওয়ামী লীগের কুত্তা, মানে আওয়ামী লীগের ডগ ও আর শেখ মুজিব ছাড়া অন্য কোনো নাম নাই। সুতরাং সলিমুল্লাহ খান সাহেব এত বড় প্রতারণা করার কোনো প্রয়োজন নাই। আপনাকে হয়তো আমরা সম্মান দিতে পারি নাই, বা আপনি হয়তো কোথাও সংক্ষুব্ধ, কিন্তু এর মানে এই না যে বাংলাদেশে 18 কোটি মানুষ যে জামাত করে নতুন, মানে আলবদর রাজাকার ছিল না, তার জন্য তো পরিচয় সে বাংলাদেশি, তার সাথে প্রতারণা করার দরকার নেই। স্বাধীনতার ইতিহাসটাকে যদি আপনি শরবত বানিয়ে দেন, আপনি এখন হয়তো কিছুটা জনপ্রিয় হবেন, কিন্তু সময়ের বিচারে আসলে টিকে থাকা কঠিন হবে। নট অনলি দ্যাট, এখানে উল্লেখ্য 1972 সালের 16 ডিসেম্বরের পরে, 71 সালের 16 ডিসেম্বরে জুলফিকার আলী ভুট্টো যখন পাকিস্তানের করাচিতে বিশাল জনসভায়, একেবারে জনসভায় দাঁড়িয়ে বাংলাদেশে আমাদের থেকে আমরা তাদেরকে হারিয়েছি এই জায়গায় যখন বক্তব্য দিচ্ছেন, তখনও শেখ মুজিবুর রহমানের নামই উল্লেখ করেছেন, যে শেখ মুজিবুর রহমানের কারণেই আজ পাকিস্তান বিভক্ত হয়েছে। ওখানে উনি আওয়ামী লীগের কথাই বলেছেন। এগুলো সবকিছুই ধারণকৃত অবস্থায় আছে, লিপিবদ্ধ অবস্থায় আছে। সুতরাং আমরা জ্ঞানীকে ছোট করতে চাই না, আমাদের একটা অনুরোধ, জ্ঞানের প্রয়োগটা তো ঠিক হওয়া দরকার। জ্ঞানের প্রয়োগে যদি আমার পরিচয় হারিয়ে যায়, সেই জ্ঞানকে তো আমি সম্মান করতে পারি অনেক না। ধন্যবাদ রাশিদ রহমান, আপনার বক্তব্য আমার মনে হয় আপনি স্পষ্ট করতে পেরেছেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। অনেক কিছুই স্পষ্ট হলো, অনেক কিছুর ইঙ্গিত রয়ে গেল। দেখা যাক সামনে নিশ্চয়ই আরো কথা হবে। অবস্থা যদি পরিবর্তন হয় বা পরিবর্তন না হয়, যেই বাস্তবতায় থাকুক সেই বাস্তবতায় অনেক কথা আরো সামনে বলবার থাকবে। অনেক ধন্যবাদ রাশিদ রহমান, যুক্ত হলেন, সময় দিলেন। আবার সামনে কথা হবে। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সামনে। জি, আপনাকে ধন্যবাদ।